তারপর আমরা চলেছি এখন বড় মহাকালের দিকে। হর হর মহাদেব, হর মহাদেব। ইন্দো ভুটান বর্ডারে এমন একটা ট্রেক আছে যেটা শুরু হয় ইন্ডিয়া থেকে কিন্তু শেষ হয় ভুটানের বাবা মহাকালের পবিত্র গুহায়। শুকিয়ে যাওয়া নদীবক্ষের মধ্যে দিয়ে শুরু করে জঙ্গলের পথ ধরে খরস্রোতা নদী পার করে এই 5-6 কিলোমিটারের রাস্তা শুনতে কম মনে হতে পারে, কিন্তু এই রাস্তার সৌন্দর্য, জঙ্গলের নিস্তব্ধতা আর খরস্রোতা নদীর এই শব্দ সব মিলে এই পথকে যেন রহস্যময় করে তুলেছে। আর সবশেষে বাবা মহাকালের স্পর্শ পেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এই গ্রাম জয়ন্তী। এখান থেকেই শুরু হয় বাবা মহাকালের ট্রেক। তবে আমরা এই ট্রিপটা শুরু করছি কলকাতার সাঁতরাগাছি স্টেশন থেকে। ফাইনালি এখন 8:29 বাজে আর আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়লো। এই ট্রেন তার যাত্রার পথে 1237 কিলোমিটার এবং 22টা ইন্টারমিডিয়েট স্টপ অতিক্রম করে গিয়ে পৌঁছাবে অরুণাচল প্রদেশের নাহারলাগুন স্টেশনে। 10:38 বাজে আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে এখনও ডানকুনি ঢুকতে পারেনি। 15 থেকে 20 মিনিট হার্ডলি গাড়িটা চলেছে, বাকি সেখান থেকে দাঁড়িয়েই রয়েছে। ঘড়িতে সময় এখন 11:34। আমাদের ট্রেন যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এক ফোঁটা নড়েনি। সন্ধ্যা 6টার সময় সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা, 8:30টায় ছাড়লো, সেটা একটা ব্যাপার। 8:30টায় ছেড়ে আবার 9টা অবধি এসছে, 9:05 অবধি এসে আবার দাঁড়িয়ে পড়লো এই 11:43 পর্যন্ত। এখন আমরা ডানকুনি ঢুকবো। অ্যাকচুয়ালি খাবার অর্ডার করেছিলাম, তো সেই খাবারটা যদি চলে আসতো তাও অ্যাটলিস্ট একটু শান্তি পেতাম, কারণ খিদে পাচ্ছে। যা টুকটাক খাবার নিয়ে উঠেছি সেগুলো খেয়ে শেষ করে ফেলেছি, লিটারেলি কিছু বলার নেই। কলকাতা থেকে নিউ আলিপুরদুয়ার যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন ছিল, তবে দুর্ভাগ্যবশত টিকিট না পাওয়ায় এই ট্রেনটিকেই বেছে নিতে হয়েছিল আমাদের। দীর্ঘ অপেক্ষার পর নিউ ফারাক্কা জংশন থেকে অবশেষে আমাদের খাবার জুটলো। 18 ঘন্টা পরে ভাত পেটে যাবে, আর ভালো লাগবে। কালকে আমরা ভাত অর্ডার করেছিলাম, সেটা এখনও আর এসে পৌঁছায়নি। ঘড়িতে টাইম এখন 1:17 আর জাস্ট আমাদের ট্রেন কিষানগঞ্জ ছাড়লো। ভেবেছিলাম এটা স্পেশাল ট্রেন, তোমাদেরকে এই ট্রেনের ব্যাপারে বলবো যে এটা একটা অপশান হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক কি এই ট্রেনটায় কারোর আসা উচিত। ইভেন এই ট্রেনে যারা জার্নি করছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই গালাগালি করছে। আমারও ইচ্ছা করছে যে 2-4টে গালাগালি দিই, বাট সেটা এখানে ঠিক মানানসই হবে না বলে গালাগালিটা দিচ্ছি না, বাট ভেতরে ঠিকই দিচ্ছি। যেখানে আমাদের সকাল 9টার সময় আমাদের আলিপুরদুয়ারে নেমে যাওয়ার কথা, এখন 1:18 আমরা কিষানগঞ্জ। এমন কোনো জায়গা নেই যেখানে ট্রেনটা দাঁড়াচ্ছে না। স্পেশাল ট্রেন বলে মানে কোনো স্পেশালিটি নেই, এটার স্পেশালিটি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বাইরের এই বিস্তীর্ণ চা বাগান আর হাওয়ার আর্দ্রতা বলে দিচ্ছিল যে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকতে চলেছে। সকাল 4:25 নিউ জলপাইগুড়ি ঢোকার কথা, আর এখন ঘড়িতে বাজে 2:37। নাইস না? স্টেশন থেকে একটা চা নিলাম, চাটা কেমন যেন একটা কেমন দারচিনির মতো গন্ধ, দারচিনির মতো স্বাদ। খাচ্ছি, এখন কিছু করার নেই যেহেতু আমাদের। চাটাকে কি বললি? গরম মশলা চা বলেছিলাম ফার্স্টে,
বাট পরে দেখছি যে না দারচিনি গন্ধ বেরোচ্ছে, তো খাচ্ছি। এখন কিছু করার নেই, মাথা যন্ত্রণা করছে, অনেকক্ষণ ট্রেনে আমরা জার্নি করছি। এই যে 20 ঘন্টা ধরে রীতিমতো জার্নি করছিস, কেমন লাগছে? বাহ বাহ। আর না, নমস্কার, তোমরা যারা যারা আছো এই ট্রেনটাতে কখনোই বুক করো না তোমরা, এটা অ্যাভেলেবেল দেখায় অল টাইম, ভুলেও এসো না। একটা লম্বা হল্টের পর আবার আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মাঝখানে একটা স্টেশন শিলিগুড়ি টাউন, তারপরে হচ্ছে শিলিগুড়ি। তারপর আমাদের ট্রেন সেবক হয়ে যাবে হচ্ছে হাসিমারা। তো আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি এখনও নামেনি। আর নিউ জলপাইগুড়িকে বিদায় জানিয়ে আমরা রওনা হচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাজারো রাগ কষ্ট অভিমানের মধ্যে আমাদের ট্রেন এখন শিলিগুড়ি জংশন ঢুকলো। একটু ভালো লাগা। আমাদের দুধারেই চা বাগান, আর তার মাঝখান থেকে আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। জাস্ট অসাম লাগছে, অসাম। চারিদিকে পাহাড়, আর আমার মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলবে। জাস্ট মনটা ভালো হয়ে গেল, জাস্ট মনটা ভালো হয়ে গেল। এত ক্লান্তি, এত অভিযোগ সব দূর হয়ে গেল। এই হলো পাহাড়। জাস্ট আমাদের ট্রেন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, আর চারিদিকের আওয়াজটাই চেঞ্জ হয়ে গেল। জঙ্গলের একটা সাইলেন্স, সাথে পাখিদের ডাক, আর এই ট্রেনের ঝিকঝিক শব্দ। ওফ! তো জঙ্গলে ঢুকে প্রথম আমাদের দেখা মিলল বক আর কিছু জঙ্গলি মহিষের। তো আমাদের ট্রেন বেঙ্গল সাফারির মধ্যে দিয়ে যাচ্ছে, আর একটা দারুণ সুন্দর অনুভূতি হচ্ছে। প্রথমত আমি এই রাস্তায় মানে বেঙ্গল সাফারির ভিতর দিয়ে আমি বাই রোড গেছি গাড়ি করে, সেটা একটা অন্যরকম অনুভূতি। আর এই দুপাশে জঙ্গল, আর এই জঙ্গলের নিস্তব্ধতা, এটা একটা দারুণ অনুভূতি। ঘড়িতে এখন বাজে 5:24, আর আমরা এখন এসে পৌঁছালাম নিউ মাল জংশন। উফ, ওয়েদারটা দারুণ, দারুণ। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরাই কোনো একটা গাড়ি বুক করে হোমস্টেতে চলে যাব, কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে যাবে যেতে, সেই জন্য আমাদের হোমস্টে থেকেই গাড়ি আনতে হবে। তো আসা যাওয়া দুটোরই ভাড়া দিতে হবে। তো এই ট্রেনটায় বোঝা যাচ্ছে না যে কতক্ষণ অ্যাকচুয়ালি দাঁড়াবে। 2 মিনিটের জায়গায় 20 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টাও দাঁড়িয়ে থাকছে। তো কান্ট সে যে কতক্ষণ দাঁড়াবে, বাট ওয়েদারটা খুব দারুণ, লিটারেলি দারুণ। চলো, আবার 2 মিনিটেই হয়ে গেছে, চলো। তো আমাদের ট্রেন এখন চালসা হয়ে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হয়ে চিলাপাতা জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে পৌঁছাবে হাসিমারা স্টেশন। তারপর বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো আজকের ডেস্টিনেশন আলিপুরদুয়ার স্টেশনে। ও ভেরি মাচ এক্সাইটেড, ভেরি মাচ। One eternity later. ফাইনালি এখন 10টার সময় আমরা নিউ আলিপুরে এসে পৌঁছালাম। আর থ্যাঙ্কস টু আওয়ার হোমস্টে, যারা আমাদেরকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে জয়ন্তী যাওয়ার গাড়ি বা অটো পাওয়া যায়। আমাদেরও প্ল্যান ছিল অটো করে যাওয়ার, কিন্তু 6টার পরে আর বক্সার জঙ্গলে অটো ঢুকতে দেয় না। তাই আমাদের কাছে একমাত্র অপশন ছিল হোমস্টে থেকে আসা গাড়ি। নিউ আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব হলো 32 কিলোমিটার। রাস্তা ফাঁকা থাকলে সময় লাগে ওই 45 মিনিট মতো। ট্রেন লেট হওয়াতে আমাদের কয়েকটা ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু সাথে সাথে আমাদের বক্সার জঙ্গলে নাইট সাফারি করার সুযোগটাও হয়ে গিয়েছিল। গাড়ি বাবদ হিসাব করা টাকাটা হয়তো একটু বেড়ে গিয়েছিল, কিন্তু এই জঙ্গলের ভিতরের রাস্তা আমি চেয়েও আর কোনোদিন ভুলতে পারবো না। বন্ধকালে দেখো এটা কি ছিল? পাহাড়ি কর্নার না? হ্যাঁ, এই আমাদের হোমস্টে। ওই তো বিজয় দেওয়া আছে এখানে।
গুড মর্নিং ফ্রম জয়ন্তী। কালকে তোমরা দেখেছো যে 12 ঘন্টার জার্নি আমরা কিভাবে 26 ঘন্টায় সম্পন্ন করে রাতে ওই 10:30-10টার সময় জঙ্গল সাফারি করতে করতে বক্সায় ঢুকেছি। আর কালকে আমাদের যেহেতু আসতে লেট হয়েছিল সেই জন্য আমাদেরকে রুটি, চিকেন, বেগুন পোড়া, আলু ভাজা, স্যালাড, তারপরে পটল আলুর তরকারি সব দিয়ে গিয়েছিল ঘরে। আমাদের এই কটেজটার নাম পাহাড়ি কন্যা। কাঠের তৈরি দেয়াল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও ঠিকঠাক পরিষ্কারই ছিল। এক্ষুনি উঠলাম জাস্ট, এখন 11টা বাজে। ব্রেকফাস্ট করতে বললাম যে আমাদের জন্য ব্রেকফাস্ট করতে হবে না, আমরা একটু বেরোবো, আশপাশটা ঘুরে দেখবো। আমাদের এখন সকালে কোনো প্ল্যান নেই। এখানে একটা অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের ওখানে বেশ কিছু দোকান আমি দেখেছি, তো সেখান থেকে আমরা গিয়ে একটু টুকটাক খেয়ে নিই। কিছু খেয়ে আমরা যাবো রিভার বেডের ওপরে, কিছু ফটো তুলবো, ওখানে একটু নদীতে পা চুবিয়ে বসবো, দেখা যাক। এখান থেকে একটা ম্যাগি অর্ডার করলাম, 50 টাকা করে ম্যাগি, এগ, আর হচ্ছে এখানে মোমো পাওয়া যায় 40 টাকা 8 পিস ভেজ মোমো। এখানে এটা খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে রিভার বেডে। অনেক খিদে পেয়েছে, অনেক জোরে খিদে পেয়েছে। এত চওড়া নদীর চর, তার মধ্যে থেকে ছোট ছোট করে জলের ধারা বয়ে যাচ্ছে। সেই জলের ধারাগুলোকে কীভাবে ক্রস করছে। ভাগো, জোরে বৃষ্টি হচ্ছে। নদীতে স্নান সেরে একেবারে চলে এসেছিলাম খাবার টেবিলে। আর খাবার টেবিলে ছিল সে এক রাজকীয় ভোজ। ঘন মুগের ডাল, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, মোরলা মাছ দিয়ে পুঁই শাক, সে আরও কত কী। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এই জয়ন্তী গ্রাম থেকে বেশ কয়েকটি সাফারি রুটও রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের এই জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, ময়ূর, লেপার্ড, তাছাড়াও প্রায় 70টি প্রজাতির পশু এবং 350-টিরও বেশি প্রজাতির পাখি। হ্যাঁ, এটা একটা তাছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই জঙ্গলে। তবে এই জঙ্গল ওয়েস্ট বেঙ্গল, ভুটান এবং আসামের মধ্যে ছড়িয়ে থাকা ও সংখ্যায় কম থাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়াটা কিছুটা ভাগ্যের ব্যাপার। তাছাড়াও 1000-এরও বেশি রকমের গাছ আর প্রায় 150-টিরও বেশি রকমের অর্কিড পাওয়া যায় এখানে। ফাইনালি গজরাজ আমাদের সামনে। ও মাই গড, ওটাকে ওরকম ভাবলে হবে না।
বনের সব থেকে বড় জন্তু যদি কিছু থাকে সেটা হচ্ছে হাতি। ওর সাথে আরও একজন আছে। ও মাই গড, এটা কি না, এটা ফিমেল। ও মাই গড, দুটো একসাথে ওখানে দাঁড়িয়ে আছে। প্রথমে দুটো হাতি গেল, তারপরে ওরা ডাকলো, তারপরে আবার একটা বড় হাতি আর সাথে দুটো ছোট বাচ্চা হাতি ক্রস করলো। জাস্ট অসাম একটা ফিলিংস, অসাম। ওফ, এখন সন্ধ্যা হচ্ছে, এরা সব গাড়ি উঠে लग जाने दे। मेरा फेवरेट है, मैं बहुत करता हूँ। একটা কথা বলবো, আমার না ওই হাতি দেখতে গিয়ে আবার এই ব্যথা জায়গায় দুম করে লেগে। ওয়াও, ভেরি নাইস। একদম ক্লোজ, একদম ক্লোজ আছে। ওই যে গাছে ওই ও তো আমরা বেশ 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 সাফারিতে বেশ মজা হলো। আর এক্সপেকটেশন এরকম ছিল না যে এত সাইটিং হবে। আমরা বুনো শুয়োর থেকে শুরু করে একটা বনমুরগি দেখলাম, অনেকগুলো ময়ূর দেখলাম। ইভেন যখন ময়ূরগুলো ডাক ছিল তখন দেখলাম, প্রথমেও দেখলাম দুটো হাতি, একটা হাতি আর একটা তার বাচ্চাকে পাস করালো। কিরে দেবু, চলে যাচ্ছিস কেন? তুই তো দুটো হাতি দেখালি। দুটো হাতি, একটা হাতি প্রথমে হাতিটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিল পরের হাতিগুলোকে, ডাকলো, হ্যাঁ ডাকলো, সাথে ওরা সাথে সব পেছন থেকে আরো তিনটে হাতি পর এলো, বেরিয়ে গেল। ও জাস্ট ওই জায়গাটা মানে ভয়ঙ্কর টাইপের এক্সাইটমেন্ট হয়েছে। লিটারালি আমাদেরকে বলছে যে সাফারিতে গেলেই যে দেখা পাওয়া যাবে এটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মজাটা। কিন্তু আমাদের মজাও হয়েছে, দেখাও পেয়েছি, এটা একটা অনবদ্য অনুভূতি। ময়ূর সাধারণত মানুষ দেখে যে দাঁড়িয়ে থাকতে, আমরা উড়ন্ত ময়ূর দেখলাম। লাইক ভাই ওটা ফেনিক্সের মতন উড়ে এলো ভাই, এত সুন্দর লাগছিল ওটা, একদম দারুণ লাগছিল ওটা আমি এক্সপেরিয়েন্স, পুরো সার্থক আসা। ব্যাস এই যে সন্ধ্যা হয়ে গেল, এখানে না তুই বারবিকিউ করতে পারবি, না তুই এখানে আগুন ধরাতে পারবি। পুরো এটা যেহেতু ফরেস্ট এরিয়া, এখানে এগুলো পুরো রেস্ট্রিক্টেড, এগুলো করা যাবে না। তো এখন কিছুই করার নেই, এখন ছোট্টখাট্টো স্ন্যাক্স খেয়ে একটু হালকা রেস্ট করে ডিনার করে। রাতেরবেলায় তোমাদের এখানে কিছুই করার নেই, যেহেতু সকালবেলায় আর বিকালবেলাটা হচ্ছে রাতের বেলায় হোমস্টের বাইরে বসে এই নদীর কলকল, এই আওয়াজ শুনে একটা নিজের মনটাকে শান্ত করতে পারবে। এরপরে আমাদের স্ন্যাক্স, তারপরে একটু ছোটোখাটো ডিনার, তারপরে ঘুম। কালকে আর্লি মর্নিং আমাদের উঠতে হবে। কালকে আমরা যাব এইদিকে মহাকাল ট্রেকে। ফার্স্টে প্ল্যান করেছিলাম গাড়ি নিয়ে যাব, তারপরে ভাবলাম যে বাবার কাছে যখন যাব হেঁটেই যাই, যেহেতু কালকে পুজো আছে আর কালকে নীল পুজো আছে। তো আমার এক্সপেকটেশন আছে যে ওখানে কিছু লোকজন থাকবে, বুঝলি, কারণ শিবরাত্রির দিন ওখানে ভালো লোকজন হয় আমি শুনেছি। তো দেখা যাক কালকে কি হয়, কতটা আমাদের তো এক্সপেকটেশনের ছাড়িয়ে যাচ্ছে সব কিছু। দেখা যাক কালকে কি হয়। আমরা এত কিছু এক্সপেক্টও করছি না যেগুলো আমরা পেয়ে যাচ্ছি। যাই হোক, আবার পরে দেখা হবে। আর এই ভিডিওতে তোমাদেরকে সন্ধান দেব জয়ন্তী গ্রামের সব থেকে সুন্দর একটা রেস্টুরেন্টের, মাই হ্যাপি প্লেস। যেমন সুন্দর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্ট, আর তেমনই সুন্দর ছিল রান্না। ওফ, যেন খেয়েই যাই। হোমস্টেতে ফেরার রাস্তায় একটা সুন্দর শিবের মন্দির ছিল, তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো। জম্পেস খেলাম, দারুণ রান্না তোমাদের এখানে, দারুণ। এবার ঝড় উঠছে, তাড়াতাড়ি এখন রুমে পালাবো, যখন তখন কারেন্ট অফ হয়ে যেতে পারে। তো গুড নাইট দাদা, তোমাদেরও গুড নাইট। কালকে আবার দেখা হবে মহাকালের রাস্তায়। লেটস গো। গুড মর্নিং ফ্রম জয়ন্তী। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা বেরিয়েছি মহাকালের উদ্দেশ্যে। হর হর মহাদেব। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার হচ্ছে ছোট মহাকাল। আমার
এপাশ থেকে নদীর স্রোত বয়ে যাচ্ছে, এদিক থেকে সূর্য উঠছে, আর আমি এই মাঝখান থেকে নদীর বুকে উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা চলেছি এখন বড় মহাকালের দিকে। হর হর মহাদেব, হর মহাদেব। ও আমাদের সাথে সেই হোমস্টে থেকে এখানে এসছে, আর এখনও আমরা ইন্ডিয়াতে বসে আছি। আর এই যে ওয়াটার স্ট্রিমটা যাচ্ছে, এই ওয়াটার স্ট্রিমের ওই পারটাই হচ্ছে ভুটান। ওপরে লেখা রয়েছে ওয়েলকাম টু রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। তো আমরা ভুটানে এন্টার করতে চলেছি, আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমারও। হর হর মহাদেব। পাঁচশো ফুট উপরে উঠে এসেছি আমরা, এখনো প্রায় 1500 ফুট উপরে উঠতে হবে। একদম খাড়া সিঁড়ি, বয়স্কদের জন্য এই ট্রেকটা একদমই নয়। চলো, হর হর মহাদেব। ছোট মহাকালের মন্দির থেকে বড় মহাকালের মন্দিরের ডিস্টেন্স ওই 2.5 কিলোমিটারের মতন। ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠে বড় মহাকালের মন্দিরে গিয়ে পৌঁছাতে হয়। তো এই লাস্ট 240টা খাড়াই সিঁড়ি, লেটস গো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলে এসেছি মহাকালের মন্দিরের সামনে। এই পাশে একটা রয়েছে মনেস্ট্রি, আর আমাদের এই পাশ থেকে উঠতে হবে হচ্ছে মহাকালের গুহায়। আর আমার সামনে এখানে রয়েছে হচ্ছে ভুটান গভর্নমেন্টের আন্ডারে একটা ধর্মশালা। এখানে থাকার ব্যবস্থাও আছে, কিন্তু এখানে থাকতে গেলে যা সরঞ্জাম লাগবে সব কিছু নিজেদেরকে নিয়ে আসতে হবে। 5 মিনিট রেস্ট করে আমরা উঠবো মহাকালে। তো এই যে ধর্মশালাটা এখানে ছিল, এখান থেকেই জুতো খুলে আগে গুহায় প্রবেশ করতে হবে। আর রাস্তাটা কিছুটা এরকম। চলো চলো, আরো আছে, চলো আরো আছে।
ওম নমঃ শিবায়। এর ভিতরেই রয়েছে বাবা মহাকাল, অপেক্ষা করছে এখানে বসে। ভিতরে লাইন আছে, তারা পুজো দিচ্ছে সবাই একে একে। প্রচুর লোক এখানে। এই দেবু এখান থেকে গুহা থেকে বাইরে দেখছে সেই আদিম মানুষের মতন। কিন্তু জায়গাটা ভাই হেভি। তো এবার আমাদের যাওয়ার পালা, বাবার দর্শন করতে। একদম হর মহাদেব। হর মহাদেব। একদম অন্ধকার ঘুটঘুটে, ভিতরে শুধু ফ্ল্যাশ লাইট জ্বালানো। দাদা একটু ফ্ল্যাশ লাইটটা দিকে মেরো না। এই ভেতরটা পুরো আবদ্ধ, তাই জন্য এখানে ধূপকাঠি জ্বালাতে বারণ করে। হর মহাদেব, জয় মহাদেব, জয় বাবা ভোলেনাথ। বাবার হাত এই যেটা, আচ্ছা 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 আচ্ছা, 5 আঙ্গুল। আচ্ছা আচ্ছা, বাবার পা এই যেটা। ওকে, এটা হলো শঙ্খ। শঙ্খ। হুম, আচ্ছা, বুঝছে? এটা হলো মানে গাদ্দা। গদা। আর कब आएंगे लेट कर जय बोले बाबा। नहीं जितना लालू खा लेनी हम हमारा आदमी अभी आ रहे 3 जन लेके नहीं। बहुत लेट हो गया। उल्टा डान डान पाटा उल्टा 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 डान पा এইভাবে। हां এইভাবে। छः बजे नहीं तो मुझे 6 बजे 9 बजे खिलाने का बात आएगा तो हो गया भैया। सो जा, चलो सो जा। এখানে দুটো গুহা রয়েছে, একটা হচ্ছে মহাকালের গুহা আর একটা হচ্ছে মা কালীর গুহা। মহাকালের গুহা থেকে বেরিয়ে আমরা এখন মা কালীর গুহা এলাম। জাস্ট স্ট্রাকচারগুলো দেখো। এই স্ট্রাকচারগুলোকে সাধারণত স্ট্যালাকটাইট বলা হয়। চুনা পাথরের গুহায় খনিজ পদার্থ জমে প্রায় হাজার হাজার বছর সময় ধরে তৈরি হয় এই স্ট্রাকচারগুলো। আর এখানে এলে তোমরা দুটো গুহাতেই প্রচুর স্ট্যালাকটাইট দেখতে পাবে। এইখান থেকে গিয়ে উপরে রয়েছে মা কালীর বিগ্রহ বা যেখানে পুজো হয়, পুজোর স্থান। आगे जगह नहीं है, ওখানেই যাবো। एगो जगह यहाँ से सिंगल 3 आदमी ऊपर के ऊपर शादी जी लगता हो जाएगा 3 आदमी। 3 आदमी। हां ठीक है 3 आदमी। 1 रुपया तो हाय रे 50 पैसा। দুটো গুহাই দর্শন করলাম খুব তৃপ্তি করে। আর এবার নিচে যাওয়ার পালা। এটা ডিফিকাল্ট ফেজ। তো ক্যামেরাটা এখন ব্যাগে থাকবে तो না, আমি ব্যাগে ঢোকাবো ক্যামেরাটা। এখন এটাতে কনসেন্ট্রেট করতে হবে, নাহলে একদম নিচে পড়বো, উপরে চলে যাব। বড় মহাকালের দর্শন করে আমরা নিচে নেমে এসে এই নদীর জলে মাছ দিয়ে পেডিকিওর করাই। এবং তারপরে দর্শন করি ছোট মহাকালের। তারপরেই ছোট মহাকালের গাড়ি স্ট্যান্ড থেকেই
একটা জিপ ভাড়া করে জয়ন্তী রিভারবেড সাফারির একটু মজা নিতে নিতে ফিরে আসি আমাদের হোমস্টেতে। এতটা রাস্তা হাঁটা আর এতটা অ্যাডভেঞ্চারের পর একটা দারুণ ভেজ থালি দিয়ে দুপুরের খাবারটা সেরে নিই। সানসেট হচ্ছে আর আমরা নদীতে বসেছিলাম, হঠাৎ করে সিভিল ড্রেসে এখানে পুলিশরা এসে আমাদেরকে ওয়ার্ন করলো যে এক্ষুনি হাতি পার হবে। একটা এক্সাইটমেন্ট নিয়ে একটু ভয় নিয়ে হোমস্টের দিকে এগোচ্ছি। আর আমরা যখন ব্যাক করছিলাম পেছন থেকে একবার মানে জোরে সাউন্ড করলো, জাস্ট এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিল। উফ, দারুণ দারুণ। মর্নিং, আমাদের আজকে ফেরার পাল্লা, জাস্ট বিল পেমেন্ট করে সব কিছু করে এলাম। তোমাদের সাথে একজনকে না মিট করালেই নয়, সেটা হচ্ছে এই যে বিজয়দা। বিজয়দা আমাদের আসার থেকে শুরু করে একদম পুরো এখন পর্যন্ত A to Z পুরো গাইডেন্স বিজয়দার ছিল। আমরা না ওই রাত্রিবেলায় আসতে পারতাম, না এত সুন্দর করে জিনিসটা এক্সিকিউট করতে পারতাম। বিজয়দাকে তার জন্য স্পেশাল থ্যাঙ্কস দাদা। তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আমরা এই হোমস্টেটার নাম কি? আমরা যেমন ছিলাম হচ্ছে পাহাড়ি কন্যা, এটা হলো বনন্তে। এটা বনন্তে। আমি দুজনের নাম্বারই দিয়ে দেবো। তোমরা আমাকে যেরকমভাবে গাইড করে এনেছো সেরকমভাবে তোমরা অডিয়েন্সে যখন আসবে তখন তাদেরকে গাইড করে দিও। একদম থ্যাংক ইউ। ওকে। তো কালকে ট্রেক করে আসার পরে দেবু বলছিল আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এক্ষুনি দেবু সিঁড়ি থেকে নামছে, ও এরকম করছে। ভাই হয় এরকম, দেবুর ফার্স্ট টাইম ট্রেক, তো বেশ ভালো লাগছে আমার। দেবুর ব্যথা করছে, আমার আনন্দ করছে। চলো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো জার্নিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।